নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়া আপনাদেরকে আরো একবার স্বাগত। আজ ঘড়িতে একেবারে দ্বীপ্রহর পার হতে চলেছে এরকম একটা সময়, আর এই সময় কলকাতা স্টুডিওতে সাদা কালো সঙ্গে পাঠ্য নিয়ে আমি আরো একবার চলে এসেছি। একেবারে দুপুরবেলার একটা আড্ডা, কিছু কথাবার্তা, এবং সেই কথাবার্তা নিয়ে আপনাদের সঙ্গে থাকছি। কিন্তু আজকে আমি একা নই, আমার সঙ্গে এমন একজন আছেন, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির গলিতে অলিতে হেঁটে বেরিয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন রকম সমাজসেবা করেছেন, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থেকেছেন। আর এই মুহূর্তে তিনি তার এই রাজনৈতিক যে জীবন কর্মকাণ্ড, সেখানে একটা নতুন পালক তার মুকুটে সংযোজিত হয়েছে। কেন হয়েছে? কারণ আমরা জানি যে 2024 যে লোকসভা ভোট, দিল্লি চলো 2024 নিয়ে আমরা এত প্রোগ্রাম করেছি। তো সেই ভোটের শেষে যা ফলাফল পশ্চিমবঙ্গে এসেছে, তার নিরিখে সব দলই প্রায় 2026কে পাখির চোখ করেছে। কারণ সামনে বিধানসভা নির্বাচন 2026, মাঝখানে একটা বছর 2025 দেখতে দেখতে কেটে যাবে বলেই রাজনৈতিক দলগুলো মনে করছে, এবং তারা নিজেদের ঘর গোছাচ্ছে। তারা 2026-এ আরো কত ভালো ফল করতে পারে তা নিয়ে ভাবনা চিন্তা করছে। সেটা শূন্য হয়ে থাকা বামফ্রন্ট থেকে শুরু করে, একটি আসন পাওয়া কংগ্রেস থেকে শুরু করে বিজেপি এবং তৃণমূল সবাই। তো তৃণমূল কংগ্রেস তারা তাদের মতো করে ঘর গুছাচ্ছে, তারা তৈরি হচ্ছে যে যেখানে যেখানে যা যা লুপহোল রয়েছে, ল্যাকিং রয়েছে, সেগুলোকে আরো ভালো করে সামলানো। যেখানে যেখানে ভোটের বাক্সে হয়তো জয় এসেছে, কিন্তু মার্জিনটা যেমন হতে পারতো তার থেকে হয়তো কোথাও কম হয়েছে, একটু এদিক ওদিক হয়েছে, কোথাও কোথাও তাদের সংগঠনে কোথাও দুর্বলতা রয়েছে, তা তাদের মতো করে সেই সবগুলো মেরামত করছে। আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে কোচবিহার থেকে কামদ্বীপ পুরোটা চষে ফেলেছেন। 2024-এ চষেছেন, 2023-এ নবজোয়ার করেছেন পঞ্চায়েত ভোটের আগে। কোথায় কি সমস্যা তিনি সেগুলো দেখছেন, এবং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তারা মিলে দলটাকে আরো ভালো করার চেষ্টা করছেন। সেই ভালো করার চেষ্টা করতে গিয়ে দক্ষিণ কলকাতার যে সংগঠন তৃণমূল কংগ্রেসের, সেইখানে তারা একটা সংযোজন করেছেন। নতুন সহ সভাপতি, এই দক্ষিণ কলকাতা যে জেলা, সেখানে নতুন সহ সভাপতিকে দলে নিয়ে এসেছেন। কারণ তারা মনে করছেন যে এই নতুন সহ সভাপতি তিনি দলটাকে আরো মজবুত করবেন, দলের সংগঠনে যদি কোথাও কোনো মেরামত করার দরকার পড়ে সেগুলোকে সামলাবেন। সত্যি কি তাই? ঠিক কি, কেন, সেগুলো নিয়ে একেবারে আড্ডার ছলে একেবারে অকপট আলোচনা করব। স্টুডিওতে যিনি রয়েছেন, তিনি এই মুহূর্তে দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের দক্ষিণ কলকাতা জেলার সহ সভাপতি দেবজিৎ পান্ডে। দেবজিৎ বাবু, আপনাকে নমস্কার। রাজনৈতিক ভাবেও আপনি, রাজনৈতিক দলেও আপনি স্বাগত হয়েছেন, তৃণমূল কংগ্রেসের একটা ভালো পোস্ট আপনি পেয়েছেন, সহ সভাপতি হয়েছেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, রাজনীতির রাস্তাটা আপনার চেনা, সহ সভাপতি হয়েছেন। কত এই অভিজ্ঞতা, আগের অভিজ্ঞতাটা কতটা কাজে লাগবে আপনার? যেহেতু আড্ডার ছলে বললেন, তো আড্ডার ছলে আপনাকে বলুন, বহুদিন রাজনীতি করছি। আমার রাজনৈতিক কেরিয়ার ধরুন শুরু হয়েছে 2001 সাল থেকে আমি রাজনীতি করছি। কিন্তু এই পুরো রাজনৈতিক জীবনে আমি ছিলাম নিরাপদ, কারণ আমার কোনো পদ ছিল না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা আর নয়, আমি একজন জেলার সহ সভাপতি হয়েছি। দল আমাকে সেই সুযোগ দিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের জেলা সভাপতি দেবাশিস কুমারকে, ধন্যবাদ আমাদের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে, ধন্যবাদ আমাদের অধিনায়ক অভিষেক ব্যানার্জি। তারা আমাকে কাজ করার একটা সুযোগ করে দিয়েছেন। এই যে জেলা, দক্ষিণ কলকাতা জেলা, যেখানে আপনি দেখবেন এটা সমগ্রভাবেই বলা হয়ে থাকে যে এটা আমাদের দিদিরই জায়গা, মমতা ব্যানার্জি এটা নিজস্ব জায়গা, তার বাড়িও এখানে এই জেলার মধ্যেই সেইটা পড়ে। তো আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক,
কর্মী কাজ করি, তারা তাকে সামনে রেখে তার অভিমতকে গুরুত্ব দিয়ে এবং অভিষেক ব্যানার্জির নির্দেশকে মান্যতা দিয়ে কাজ করে থাকি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটের ফলাফল যা এসছে আপনারা দেখেছেন যে তৃণমূল মানুষ তৃণমূলের উপর আবারও ভরসা রেখেছেন এবং একটু বেশি করেই হয়তো আগের বারের থেকে ভরসা রেখেছেন। তো সেক্ষেত্রে সেরকম কোনো ত্রুটি বিচ্যুতি বা দলের সাংগঠনিক কোনো এখানে বিশেষ করে দক্ষিণ কলকাতায় যেখানে দেবাশিস কুমারের মতন জেলা সভাপতি আছেন, সেখানে হতে পারে কোনো ত্রুটি বিচ্যুতি, আমি বিশ্বাস করি না, আগেও ছিল না, এখনো নেই। সমগ্র ভাবে তিনি এই জেলাটাকে নিজের হাতের তালুর মতন চেনেন। প্রত্যেকটা কর্মীর সঙ্গে তার যোগাযোগ আছে, প্রত্যেকটা নেতার সঙ্গে তার দৈনন্দিন কথাবার্তা বাক্যালাপ চলে জেলা নিয়ে। তো তিনি আমাদের থেকে প্রত্যেক দিনের ফিডব্যাক নেন, প্রত্যেকটা জায়গার তার যা জানার দরকার আমরা তাকে তা বলি। তারপর তিনি যা ডিসিশন নেন সেই ব্যাপারে বা দলনেত্রীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেন ব্যাপার নিয়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণ কলকাতা জেলা একটা ভালো সাংগঠনিক জেলা, এইটুকুনি আপনাকে আমি বলতে পারি। আপনি যে একটা পদে এলেন, নিশ্চয়ই তারপরে নিশ্চয়ই আপনার পরিকল্পনা তৈরি হবে যে কিভাবে আপনি দলটাকে সাজাবেন বা আপনি কিভাবে দলে কাজে লাগবেন, সেটা নিয়ে কিছু পরিকল্পনা কি নিজস্ব পরিকল্পনা করার এখনো পর্যন্ত সেরকম কোনো জায়গা আসেনি। এখনো আমি হওয়ার পর থেকে আমার যে সভাপতি শ্রী দেবাশিস কুমার মহাশয়, ওনারই যা যা উনি বলছেন, যা যা উনি করতে আমাকে বলছেন বা যা নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশগুলোই আমি এখনো পর্যন্ত পালন করে আসছি, যথাযথভাবে করার চেষ্টা করছি, করে আসছি বলাটা ভুল হবে, চেষ্টা করছি করার। তো আপাতত এটাই কাজ, তারপর দেখা যাক কিছু যদি আমার নিজস্ব কিছু বলার থাকে ওনাকে আমি বলবো, সেই ব্যাপারটা এখনো পর্যন্ত গেলে উনি যা যা বলছেন আমি সেটাই করছি। বিভিন্ন কাজ এর আগে আপনি করেছেন, 2001 আপনি বলছেন 2001 থেকে আপনার রাজনৈতিক জীবন শুরু হয়েছে। পাশাপাশি আপনার এলাকায় আপনি যেখানে থাকেন তার আশেপাশে আপনি বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম করেন, এগুলো আমরা জানি, আমরা দেখেছি। তো সেইগুলোকে কি এনহ্যান্স করবেন এই সময়কালে, নাকি দেবাশিস কুমার দেবাদা বা দল যেভাবে বলবে সেটার মতো করেই চলবেন, না নিজস্ব কিছু পরিকল্পনাও আপনি রাখবেন? এই মুহূর্তে দাঁড়িয়ে নিজস্ব কোনো পরিকল্পনা নেই। দল যেরকম ভাবে বলবে বা আমাদের দেবাশিস কুমার মহাশয় যেরকম বলবেন আমি সেরকমই চলবো। এবং দুটো আলাদা আলাদা সেগমেন্ট, একটা সমাজসেবা, একটা রাজনীতি। তো দুটো যদিও আমি দুটোই করে থাকি, সমাজসেবা সেই করতে আমাদের সবারই, যারা আপনি আমি বলুন বা আমরা যারা সবাই আছি, মানুষ মাত্রই এটা করা উচিত। যদি কারোর কাজে লাগে, কিছু দরকার পড়ে, তার পাশে দাঁড়ানো, যতটুকু সামর্থ্য দিয়ে হোক, সে হিউম্যান বিংসই হোক বা পশু পাখি হোক, যেভাবেই হোক, আমি চেষ্টা করে এসেছি তাদের পাশে দাঁড়ানো, তাদের করার। কিন্তু এটার সঙ্গে রাজনীতিকে কোনোদিনই আমি মেলাই বা এর থেকে রাজনৈতিক ফয়দাও কোনোদিন তুলবো এই আশাও করিনি এবং আগামী দিনেও করি না যে ওই জায়গা থেকে আমি রাজনৈতিক ফয়দা তুলবো, মানুষ আমাকে তার বিনিময়ে ভোট দেবে বা আমার দলকে ভোট দেবে। আমার ক্যারেক্টারাইজড মানুষের সামনে মানুষ দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন। তো তাদের যদি মনে হয় আমার কথা তারা শুনবেন, তাহলে আমার কথা শুনবেন। আর তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আছে, এখানে তো আমি জোর ফোর্সফুল কিছু করতে পারি না। কিন্তু আমি সেবা সবার জন্য করবো, যে আমার কথা শুনুক আর নাই শুনুক। আপনি সেবার কথা বললেন, আমি একটু তার সাথে অন্য কথাও বলি যে আপনাকে নিয়ে তো লোকে এরকমও বলে যে আপনি অত্যন্ত অ্যাগ্রেসিভ একটা মানুষ। আমি যদি রাজনৈতিক ভাবে ভাবি তাহলে অ্যাগ্রেসিভ নেতা। তো এটাকে আপনি কিভাবে দেখেন যে আপনার দলের অনেকে, আপনার দলের বিরুদ্ধে যারা আছেন তারা সবাই অনেকেই বলেন যে দেবজিৎ পান্ডে একটা অ্যাগ্রেসিভ মানুষের নাম, কি বলবেন আপনি? মানে অ্যাগ্রেসিভ বলতে কোন ব্যাপারে অ্যাগ্রেসিভ? সবকিছুতে। কোনটা, মানে একটা উদাহরণ দিয়ে বলুন যে আপনি এই ব্যাপারটা অ্যাগ্রেসিভ। হ্যাঁ, আমি অ্যাগ্রেসিভ কোন জায়গায়? ধরুন আমি যদি দেখি এখানে কিছু জিনিস ভুল হচ্ছে, কিছু মানুষ আছে তার সঙ্গে কম্প্রোমাইজ করে নেয়, আর কিছু মানুষ আছে তার প্রোটেস্ট করে। আমি সেই জায়গায় দাঁড়িয়ে মাথা তুলে প্রোটেস্ট করি, এটাই যদি অ্যাগ্রেসিভ আমার মানে ক্যারেক্টার হয়, তাহলে আমি অ্যাগ্রেসিভ। আপনি রাজনৈতিক দলে এখন একটা পদে আছেন, দলে থাকতে গেলে অনেক কিছু করতে হয়, বলা হয় যে কম্প্রোমাইজও করতে হয় দলের স্বার্থে। তো আপনি এখন পদে আছেন, কি এতদিন আপনি পদে ছিলেন না? আপনি যে কোনো সময় অ্যাগ্রেসিভ হতে পারেন, যে কোনো সময় প্রতিবাদ করতে পারেন, নিজের কথা বলতে পারেন। আজকে এই পদের কারণে কি কোথাও এই অ্যাটিটিউড আপনাকে চেঞ্জ করতে হবে?
দেখুন, আমি নিজেকে কি করে চেঞ্জ করবো? এটা তো সম্ভব না। যেটা সত্যি সেটা সত্যি বলবো, যেটা মিথ্যে সেটা মিথ্যে বলবো, সে যেইভাবেই হোক। ধরুন একদম আড্ডার ছলে বলি, ধরুন এমন একটা কোনো পলিসি, যে পলিসিটা আপনার সঙ্গে গেল না, আপনার মনে হলো এই পলিসি দলের জন্য ভালো নয়, বা আপনার নিজেরও ব্যক্তিগতভাবে মনে হয় যে ওই পলিসি আপনার সঙ্গে ম্যাচ করে না, আপনি কি করবেন? আপনার দলের ঊর্ধ্বতন যারা নেতৃত্ব তারা বললো যে না না দেবজি, তুমি এটাকে মেনে নাও, এইভাবেই চলতে হবে, আপনি প্রতিবাদ করবেন না মেনে নেবেন? এটা দেখুন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে কি ব্যাপার তার উপরে। দেখুন, আমি আমার যারা রাজনৈতিক অভিভাবক, দেবাশিস কুমার বলুন বা আদার্স আরো অনেকে আছেন, তো দেবাশিস কুমারই আমার মেন রাজনৈতিক অভিভাবক। তো আমার থেকে তার রাজনৈতিক জ্ঞানটা অনেক বেশি। তিনি যদি আমাকে কোনোদিন বলেন যে দেবজিৎ তোর এটা ঠিক হচ্ছে না, আমি বুঝবো সত্যি হয়তো আমার ওটা ঠিক হচ্ছে না। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি তো ব্যাপারটাকে পিছিয়ে আসবোই। এমন নয় যে আমি আমি জানি আমার থেকে আমার রাজনৈতিক জ্ঞান আর তার রাজনৈতিক জ্ঞানের মধ্যে আকাশ পাতাল দূরত্ব আছে, তো তার কথা তো আমাকে শুনতেই হবে। সেটা একটা আলাদা দিক। আর কোনো একটা জায়গায় আমি যদি দেখি যে এনার রাজনৈতিক জ্ঞান বা আমার রাজনৈতিক জ্ঞান বা আমার রাজনৈতিক ক্যারিয়ার, এনার রাজনৈতিক ক্যারিয়ার খুব একটা বেশি নেই, সেক্ষেত্রে তার সঙ্গে আমার কোনো তর্ক হচ্ছে বা বিতর্ক হচ্ছে, আমি আমার জায়গায় স্ট্যান্ড পয়েন্টে থাকবো। মানে প্রয়োজনে রাফ অ্যান্ড ট্যাপ দেবজিতের বদলে অমায়িক দেবজিৎকেও আমরা পেতে পারি। 100 বার অমায়িক। দেখুন, কিছু কিছু মানুষ থাকে, সেক্ষেত্রে আপনি অমায়িক হলেও অমায়িক হতে পারবেন না, এটা তো ফ্যাক্টর। আপনি কি করে অমায়িক হবে কি? আবার কিছু কিছু জায়গায় যারা অমায়িক থাকে তাদেরকেও আপনি সেই জায়গাটা পাবেন না। সমস্ত ক্ষেত্রে সবাইকে সব জায়গায় দরকার আছে। আপনি আজকের একজন রিপোর্টার, আমি আপনার জায়গায় গিয়ে তো সেটা করতে খুব ভালো করে পারবো না, বা আপনি আমার জায়গায় এসে বিল্ডিং বানাতে পারবেন না, যেটা আমার প্রফেশন। রাজনীতি আমার কিন্তু প্রফেশন নয়, রাজনীতি আমার প্যাশন। আমার প্রফেশন, আমি বিল্ডিং বানাই, আমার হসপিটাল আছে, আমার হোটেলস আছে, এগুলো আমার প্রফেশন। আর রাজনীতিটা আমি করি শুধুমাত্র আমার ভালো লাগে মানুষের পাশে থাকতে। একটা প্ল্যাটফর্ম দরকার, যে প্ল্যাটফর্মে উঠে মানুষের কথা বলতে পারবো, মানুষের জন্য কিছু করতে পারবো, এটার জন্যই আমার রাজনীতি করা। আচ্ছা, না এই আপনার এই কথার প্রেক্ষিতে একটা কথা মাথায় এলো আমার, যে প্রচুর মানুষকে এখন দেখছি যারা রাজনীতি করেন, তারা সবাই কোথাও প্রমোটিং বা এই ধরনের বিজনেসের সাথে যুক্ত। কোথাও কি একটা অপরের পরিপূরক রাজনীতি এবং আমি যে শুধু প্রমোটিং করি বা এটা শুধু, আপনি এটা ভুল ধারণা। আমি বললেন বিল্ডিং বানানো প্রমোটিং করার মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আমার যে গ্রুপটা, যে রিয়েল এস্টেট বিজনেস, এই বিজনেসটা শুধুমাত্র এখানে নয়, আমার ভারতবর্ষের বাইরেও প্রমোটিং চলছে বা হচ্ছে, বাংলার বাইরে তো হচ্ছে। তো ভারতের বাইরে কোথায়? মানে বাংলার বাইরে উড়িষ্যায় হচ্ছে, ঠিক আছে, আপনার সিকিমে হচ্ছে, এবং অনেক জায়গায় হচ্ছে। আচ্ছা, তো সেক্ষেত্রে সেটা প্রমোটিং করাটা একটা আলাদা ব্যাপার, আর রিয়েল এস্টেট বিজনেসটা একটা আলাদা ব্যাপার। এটা আপনাকে একটু ভেতরে ঢুকলে বুঝতে পারে। তার সত্ত্বেও এছাড়াও এটা শুধুমাত্র যে আমার রিয়েল এস্টেট বিজনেস তা না, আমি আপনাকে এখনই বললাম আমার হসপিটাল বিজনেস আছে, আমার হোটেলস বিজনেস আছে, আমার কম্পিউটার বিজনেস আছে, ঠিক আছে, আমার অ্যাক্সেসরিজ ইম্পোর্টের বিজনেস আছে। তো এগুলো সবই হচ্ছে আমার নিজস্ব প্রফেশন, যেখান থেকে আমি টাকা রোজগার করি। সেই রোজগারের টাকা আমি মানুষের সেবায় খরচা করি। আচ্ছা, আপনি এত কিছু করেন বললেন, তো আমার একটা সন্দেহ হলো যে এত কিছু করার পর দলটার পেছনে সময়টা দেবেন কখন? মানে এতটা ব্যবসা, তাহলে কি রাজনীতি করতে গেলে এখন পোস্টে আছেন, তারপর দায়িত্ব বাড়ছে, তাহলে কি রাজনীতির কারণে আপনার ব্যবসার ক্ষতি হবে, নাকি ব্যবসার জন্য আপনি রাজনীতির সময় দিতে পারবেন না, কোনটা? না, দেখুন, রাজনীতির ব্যবসা, রাজনীতি দুটো বললাম আপনাকে সম্পূর্ণ আলাদা। আমি আমার দিনটাকে রোজ 4টে ভাগে সকাল থেকে ডিভাইড করে দিই। আচ্ছা, ফার্স্ট ভাগটা, যেটা ফার্স্ট থাকে, সেটা আমার মেয়ের জন্য থাকে, তার বয়স 6 বছর। আচ্ছা, তো একমাত্র মেয়ে? একমাত্র মেয়ে। সকাল 10টা অবধি, মানে ভোর 6টা থেকে 10টা অবধি তার জন্য আমার সেটা থাকে। আচ্ছা, 10টার পরে থেকে 12টা, 12:30 অবধি আমার রাজনৈতিক আলাপ আলোচনা বা লোকজনের সঙ্গে দেখা করা, সেটা থাকে। 12:30 থেকে 5টা আমি কারোর সঙ্গে কথা বলি না, শুধু ব্যবসা ছাড়া। আজকে কিন্তু আমরা এখানে বসে এটা আছি, তো আমি আলাদা একটা নিয়ে এসছি, ও দেখেছে, ওর রিকোয়েস্ট হচ্ছে। মানে আজকে ব্যবসা কিছুটা ক্ষতিগ্রস্ত হলো। আর এই 5টা থেকে আর রাত্রি 12টা, 1টা, এবং হোল নাইট পর্যন্ত আমার দরজা খোলা থাকে রাজনীতিক আলাপ আলোচনা বা সাহায্য বাজে।
তার মানে আপনি বলছেন যে কোথাও দুটোকে ব্যালেন্স করে আপনি চালাতে পারবেন। নিশ্চয়ই চালাতেই হবে। আপনি যদি শুধু রাজনীতি করেন তাহলে আপনাকে বুঝতে হবে যে রাজনীতি যদি আমি সেই অর্থে দেখি, রাজনীতি মানেটা কি আপনি আমাকে একটু খুলে বলুন। খুব মুশকিল, মানে আগে একরকম সংজ্ঞা ছিল, সংজ্ঞা আগে কিরকম ছিল এখনই কিরকম আছে দুটোই বলুন না আমাকে। এখন তো এরকম সময় যে রাজনীতি নাকি সবচেয়ে ভালো ব্যবসা। আচ্ছা, আপনি বললেন, আমি এই প্রশ্নটা একটু পর করতামই, যে আপনি বললেন আপনি একটা ব্যবসা করেন, এখন তো এরকম কথা ওঠে যে রাজনীতিটাই নাকি একটা ভালো ব্যবসা। এই যে কথাটা রাজনীতি একটা ভালো ব্যবসা বা এটা আমার ক্ষেত্রে এটা কি আপনি দেখছেন যে এটা সম্ভব? আমি তো আমার ব্যবসা চালাচ্ছি, রাজনীতিটা করছি, ব্যবসায় থেকে কিছু আর্নিংস করছি, মানুষের সেবা করছি, করে তারপর যা করার করছি, এবং আমার মনে হয় এটাই স্বাভাবিক। এবার যদি আপনি অর্থ দিয়েও মানুষের পাশে দাঁড়ানো যায়, আবার দৈহিকভাবে তার মানুষের পাশে দাঁড়ানো যায়, মানসিকভাবেও যায়। এমনও অনেক নেতা আছে যাদের কাছে তো অর্থটা সামান্য বা নেই বললেই চলে। প্রচুর নেতা আছে, আমি আমার জীবনে দেখেছি, তৃণমূল কংগ্রেসেও দেখেছি, সব জায়গায় দেখেছি। তারা তো অর্থ দিয়ে মানুষের পাশে না দাঁড়াতে পারলেও তা শারীরিকভাবে মানে মানসিকভাবে সমস্ত দিক থেকে তারা দিনের পর দিন মানুষের পাশে একজন সত্যিকারের নেতার মতন দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে অর্থটা তো একদম মানে মিনিংলেস, যেটুকুনি দরকার সেটুকুনি। ঠিক সব জায়গায় সব থাকে, চাঁদেও যদি কালই দাগ থাকে তো তৃণমূল কংগ্রেস। ধরুন আপনি বলছেন আপনি সমাজসেবা করতেন, আপনি ইনকাম করতেন, ব্যবসা আছে, সেই ব্যবসা থেকে যা আয় হয় অতিরিক্তটা আপনি সমাজসেবা করেন। রাজনীতিতে আসতে হলো কেন? তাহলে সমাজসেবা করেই তো আপনি জীবনটা কাটাতে পারতাম, তাহলে রাজনীতি কেন? এক্স্যাক্টলি। এবার দেখুন, যে কোনো লোক ধরুন যারা যারা সমাজসেবা করে বা মানে বলে করে, সমাজ সেবা বা করা বা এটা তো বলাটা খুব সহজ, করাটা হওয়াটা খুব মানে বিশাল কঠিন ব্যাপার। আমরা কেউই তো রামকৃষ্ণ বিবেকানন্দর হতে পারবো না, বা তাদের সামনে রেখে আমাদের যেটুকুনি পথ চলা, যেটুকুনি করা, তাই না? সমাজ সেবা হয়তো অনেক বড় কথা, আমরা কি করে সমাজ সেবা করবো? এত বড় সমাজ, আর তার মধ্যে আমি একটা ক্ষুদ্র পিঁপড়ের মতন জীবনযাপন করছি, আমি সেবা করবো এটা সম্ভব হতে পারে? কিন্তু তাও চেষ্টা করা যায় যে হ্যাঁ তাদের মতন বা তাদের এটাকে আইডিওলজিটাকে সামনে রেখে যদি কিছু করা যায়। তো সেই জন্য আমি করেছি। আমি করোনার সময় বলুন বা আমাদের আমফানের সময় বলুন, যতটা চেষ্টা করেছি যাতে মানুষের পাশে দাঁড়ানো যায়, মানুষের হেল্প করা যায়, সেটা করেছি। খুব ভালো জিনিস, আপনি মানুষের পাশে বিভিন্ন সময় দাঁড়িয়েছেন। আপনি আমার একটা কোশ্চেন করেছিলেন যে কেন রাজনীতি? পুরোটাই তো এই ফিল্ডে থেকে মানুষের কাজ করে যেতেই পারতাম। কখনো কখনো সব মানুষের আপনারাও মনে হতে পারে যে আমি ব্যবসা করছি, আমি সমাজ সেবা করছি, মানুষ আমার সাথে আছে, সবাই সাথে আছে, আমার একটা রেজিস্টার্ড প্ল্যাটফর্ম দরকার, আমার একটা আনকোট কোট আমি বলছি পাওয়ার দরকার। সেই পাওয়ারের জন্যই আমার রাজনীতিতে আসা, এবং সেই জায়গাটায় সেই পাওয়ারটাকে মানুষের জন্য ইউটিলাইজ করার জন্যই আমার রাজনীতিতে আসা। ঠিক, আপনি বলেন একটা পাওয়ার দরকার, সেই জন্য কি তৃণমূল কংগ্রেসে আসা, যেহেতু গোটা শাসক দলে আছে? না, তৃণমূল কংগ্রেসটা তো আমি আজকে না, তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল না তখন থেকে আমার সঙ্গে তৃণমূলের যোগাযোগ, বা আমি তখন তাদেরকে দেখে বড় হয়েছি, বা আমি তখন অনেক ছোট ছিলাম, বাচ্চা ছিলাম। আমার অনেক নেতা আছে যখন তারা বেহালায় ছিলেন, তারক সিং, অঞ্জন দাস, অভিজিৎ মুখার্জি, তো এদের দেখেই আমি বড় হয়েছি বেহালায় রাজনীতি। আমি তো বাইরে থেকে তারপরে থেকে আস্তে আস্তে আছি। হ্যাঁ, আমি একটা যেটা তখন বলতে চাইছিলাম যে আপনি বলতেন যে রামকৃষ্ণ পরমহংসদেব বা বিবেকানন্দকে দেখেই সমাজসেবা করতে মানুষ উদ্বুদ্ধ হয়। এক্স্যাক্টলি। একই রকম ভাবে এরকমও বলা হয় রাজনীতিতে এখন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কিছু স্থানীয় তৃণমূলের নেতারা বিভিন্ন মানে গোটা রাজ্য জুড়ে তারা আখের গোছায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটো সামনে রাখে, নিজেদের আখের গোছায়। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? রামকৃষ্ণ বা বিবেকানন্দর ফটো সামনে রেখেও তো আমি দেখেছি বাসে ট্রামে উঠে ছবি নিয়ে বলছে এখানে 5 টাকা দিন, তাদের সঙ্গে হচ্ছে তো মমতা ব্যানার্জি, তো এটা তো না, এটাকে আপনি জাস্টিফাই কিভাবে করবেন? ওই তো বললাম না আপনাকে। তো কিছু তো আপনি তাদেরও দেখেছেন যারা রামকৃষ্ণদেব বিবেকানন্দ ফটো দেখিয়ে আজকে এখানে পুজো হবে, কালকে ওখানেই হবে, বা কালকে এখানে মন্দির হবে, পয়সা বলছে। তো মমতা ব্যানার্জি কে রেখে, কে তারকে সামনে রেখে তুলছে না তুলছে, যে দিচ্ছে, যে তার ধরুন আপনি মমতা ব্যানার্জির নাম
সামনে রেখে কারোর কাছ থেকে 1,000 টাকা চাইলেন, তা আপনার থেকে যে এই 1,000 টাকাটা দিচ্ছে সে তো বেশি বুর্বক, তাই না? না, আগে তো জাস্টিফাই করতে হবে যে আদৌ কি মমতা ব্যানার্জি এনাকে বলেছেন যে তুমি ওখান থেকে গিয়ে নিয়ে আসো? না, কোনোদিন বলেননি। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন শ্রী বিবেকানন্দকে বা তার 11 জন সৈনিককে যে তোমরা ভিক্ষা করে নিয়ে আসো। মমতা ব্যানার্জি কিন্তু একটা লোকও বলেনি। না, ঠিক কথা। তাতে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজে সেভাবে কালিমা লাগলো না, কিন্তু আপনি যে দলটা করেন, যে দলের পোস্টে আছেন, কোথাও সেই দলটার কোথাও ইমেজ খারাপ হচ্ছে না? আলটিমেটলি সেই লোকগুলো সেই দলেরই। সে ধরুন, আপনাকে একটা আমি কথা বলছি, আমি তৃণমূল কংগ্রেসটা করি, আমাকে সবাই জানে আমি তৃণমূল কংগ্রেসটা করি, কিন্তু লক্ষ লক্ষ মানুষের মধ্যে কে যে তৃণমূল করে, কে বিজেপি করে, কে সিপিএম করে, কেউ তো তা জানে না। এমনও হতে পারে যে বিজেপি সিপিএম এর লোক মমতা ব্যানার্জি বা তৃণমূলকে বদনাম করছে, এই টাকা চাইছে, নিজেকে তৃণমূল বলে, সেটা হতে পারে, তাই না? এই হওয়ার সংখ্যাটাই আমার মনে হয় বেশি। যদি সত্যিকারের সে মমতা ব্যানার্জির আদর্শকে মেনে চলে, যদি সত্যিকারের সে তৃণমূল কংগ্রেসের আদর্শকে মেনে চলে, তাহলে সে কোনোদিন কোনোভাবে কারোর কাছ থেকে এই ধরুন টাকা তোলা বলুন বা অসামাজিক কাজ বলুন বা কিছু, আমার তো মনে হয় না সে করবে, না এ করতে পারবে না। এটা বলে কি আপনি আপনার দলকে ডিফেন্ড করছেন? নিশ্চয়ই, আমি তো গোটা রাজ্যে আমি এখানে তো বসেই আছি আমার দলকে ডিফেন্ড করা। এখানে কেন, আমি আমার জায়গায় আমি বসে আছি, আমার দলকে যে কোনো টাইপের এর থেকে আমাকে প্রোটেক্ট করতেই হবে। আমি দলকে ডিফেন্ড করাটা আপনার কাজ না, দলকে আরো ভালো করাটা আপনার কাজ। প্রথম ডিফেন্ড করা, তারপর ভালো করা। যদি আপনি ডিফেন্ড করতে না পারেন, আপনি রেকটিফাই কি করে করবেন? তাহলে ডিফেন্ডটা তো আপনি করলেন, রেকটিফাইয়ের জন্য কি কি করবেন? রেকটিফাইয়ের জন্য উচ্চ ধরে আছেন যারা আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি আছেন, অভিষেক ব্যানার্জি, মানে এটা হয়, আপনি এটা স্বীকার করেন তো? কি কি বলুন, যে এই ধরনের ঘটনা আপনার দল, যে দল শাসক হবে 100 বার স্বীকার হবে, 100 বার স্বীকার করি। আমার এরিয়ায় হয়, আপনার এরিয়া তো, আমার এরিয়ায়, আপনার এরিয়া মানে বেহালা। বেহালা, বেহালা তো আমার অনেক বড় জায়গা, আমি যেখানে থাকি 121 নম্বর ওয়ার্ডেও হয়। আচ্ছা, তো সেখানে আমি জানি এই লোকটা বিজেপি করে, কোনোদিন তৃণমূল করেনি, এই লোকটা সিপিএম করে, কোনোদিন তৃণমূল করেনি, অথচ এরা নিজেদেরকে তৃণমূল বলছে আর করছে। আমি যতটা সম্ভব প্রোটেক্ট করার চেষ্টা করি, আমি যতটা সম্ভব করি, তো অনেকটাই করতে পারে না, কিন্তু চেষ্টা তো করে। তৃণমূল নেতারা করে না। আমি যাদেরকে তৃণমূল করতে দেখেছি বা আমি যাদেরকে সত্যি মনে করেছি যে এরা তৃণমূলের আদর্শ সৈনিক, তাদের থেকে আমি এটা খুব কম, মানে 100টার মধ্যে হয়তো 2টো আপনি উদাহরণ পাবেন আমার দেখা। একদম যে না, আমি সেটা বলছি না। পরিস্থিতির বিচারে হোক, রাগে হোক, অভিমানে হোক, যে কারণেই হোক, সেটার সংখ্যাটা অত্যন্ত কম। আচ্ছা, তৃণমূল মানেই এখন যেটা শোনা যায়, একটা বিতর্ক তৈরি হয় সবসময়, যে সেটা হলো যে লবি, এর লবি, ওর লবি, তার লবি। আপনি নিজে সহসভাপতি, যদিও খুব সম্প্রতি হয়েছেন, অনেকদিন হয়ে গেছে এরকমটা নয়, কিন্তু এই হওয়ার পরে আপনার জেলায় মানে দক্ষিণ কলকাতায় এই সমস্যাটা কি ফেস করতে হয়েছে? আপনি কি সেই গন্ধটা পেয়েছেন অন্তত? না না, সেরকম কোনো ব্যাপার এখনো পর্যন্ত আমি জানি না। লবি, আপনি বলছেন লবি, কি লবি? আমাদের তো একটাই লবি, মমতা ব্যানার্জির লবি, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবি? না, নিশ্চয়ই না। অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে আমরা যাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই, ঠিক আছে? মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আমাদের দলনেত্রী, আমাদের দলের সুপ্রিমো। তো এই দুটোর মধ্যে তো আলাদা কিছু নেই। আপনি কখনোই এটাকে সেগমেন্ট করতে পারছেন না যে এইটা এই লবি, ওইটা এই লবি। কি করে সম্ভব? এটা কি সম্ভব? আপনি একটা কথা আমাকে বলুন, যে সুপ্রিমো মমতা ব্যানার্জি আমাদের দলনেত্রী, আমাদের সবার ভগবানের মতন, আমরা সবাই তাকে মা দিদি হিসেবে মানে করি, সেই তাকে কিভাবে হতে পারে যে তিনি এটাকে দুটো পার্টে করবেন বা অভিষেক ব্যানার্জির আলাদা হবে, মমতা ব্যানার্জির আলাদা? এটা কোনোদিন হতে পারে না। অভিষেক ব্যানার্জি আমাদের যুব সমাজের আইকন। আমরা যারা তৃণমূল কংগ্রেসটা ভালোবেসে নতুন ভাবে, নতুন ফরমেশনে, নতুন
নতুন এতে করতে চাইছি। অভিষেক ব্যানার্জি আমাদের জন্য আইকন, আমাদের জন্য হিরো, মমতা ব্যানার্জি আমাদের ভগবান। আপনাকে আমি বোঝাতে পারলাম? একদম। মতান্তর থাকতে পারে তো, তারপরেও সেটা তো দেখুন, মতান্তর এই তো আমি আসছি, আমি অনেকগুলো মন্দির করেছি, তার মধ্যে একটা বড় শীতলা মন্দির, মা আমি বুড়িমা বলি, তাকেই জানি, ঠিক আছে? আমার কিছু না হলেই তো আমি গিয়ে তাকে চার্জ করি। কারণ তার মানে সে তার লবি আলাদা করে আমাকে বার করে দেবে, আমি তার লবি আলাদা করে বার করবো, এটা তো হয় না। মতান্তর সব জায়গায় থাকবে, স্বাভাবিক, মতান্তর সব জায়গাতেই থাকবে, কিন্তু আলটিমেটলি আমাদের দলের ক্ষেত্রে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দুজনেরই যে একটা মিলিত ধ্যান ধারণা বলুন, সেটা আমরা সবাই মেনেছি। না, ধ্যান ধারণা তো পার্থক্য আছেই। মানে আমি একদম যদি একদম সরাসরি বলি যে 2021 ভোটের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সাংবাদিকদের সামনে এসে বা কোনো চ্যানেলে বসে বলেছেন যে একটা পার্টিকুলার বয়সের পর রাজনীতি করা উচিত নয়, এবং উনি মনে করেন যে এক ব্যক্তি এক পদ, এবং আমরা সবাই মিডিয়া থেকে আমরা সাধারণ মানুষ সবাই মনে করেন সেটাই হওয়া উচিত। কিন্তু তার দলেই আমরা দেখেছি পরবর্তী সময় 2021 বিধানসভার পর যখন পৌরসভা ভোট হলো, আপনাদেরই কলকাতার পৌরসভা ভোট হলো, সেই পৌরসভা ভোটও দেখা গেছে যে এক ব্যক্তি এক পদ, এই থিওরাম মানা হয়নি। এরকম অনেকেই টিকিট পেয়েছেন যারা হয়তো এমপি নয়, এমএলএ, মন্ত্রী, এরাও টিকিট পেয়েছেন কাউন্সিলর ভোটে, এবং ভোটে টিকিট পাওয়ার পর জেতার পর তারা বড় পদে, এবং নাম করে বলতে যেমন ফিরহাদ হাকিম, তিনি একই সাথে মন্ত্রিত্ব নিয়ে আছেন, তার সঙ্গে তিনি কলকাতার মেয়র। এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে থিওরাম, সেই থিওরামের সঙ্গে যায় না। তিনি প্রতিবার অপোজ করেছেন, কিন্তু তারপরেও ঘটনাটা ঘটেছে। নিশ্চয়ই সেখানে দলের সুপ্রিমোর ইঙ্গিত বা তার সরাসরি সমর্থনের জন্যই ঘটেছে। তাহলে কোথাও তো মতান্তর আছেই। তো সেই মতান্তরের আপনাকে আমি বলছি, মতান্তর ব্যাপারটা মানে যে ওয়ার্ডটা, সেটার সঙ্গে এটা একটু মিলছে না। ধরুন আমি আমার মতের অভিব্যক্তি ঘটাতেই পারি, বলতেই পারি আপনাকে যে আমার এটা করার ইচ্ছা। যেহেতু মমতা ব্যানার্জি আমাদের সবার অভিভাবক, তিনি কিন্তু অভিষেক ব্যানার্জির অভিভাবক, অবশ্যই মধ্যে কোনো ভুল নেই, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বীকারও করেছেন প্রতি মুহূর্তে। তো তার ডিসিশনটাই তো শেষ কথা। সেখানে তার ডিসিশনটাকে আমরা ভুল কি তার সেই ব্যাখ্যা করতে যাইও না, যাবো না, অভিষেক ব্যানার্জিও যায় না। না, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নাই যেতেন তাহলে মিডিয়া সেটা বলতেন কেন? অভিষেক ব্যানার্জি নিজের মত প্রকাশ করেছিলেন, এটা শুধুমাত্র পার্টিকুলার কারো কোনো ক্ষেত্রে নয়। এক্সেপশনাল ঘটনা তো ঘটতেই পারে, এক্সেপশনাল কোয়ালিটিস কারো থাকতেই পারে, ফিরহাদ হাকিমের হয়তো এক্সেপশনাল কোয়ালিটিস ছিল বা আছে, বা তার সেই জন্য দিদি তাকে বলেছেন, বা তার সঙ্গে আলাদা যারা যারা আছে। কিন্তু আমাদের তো শুধু ফিরহাদ হাকিম বা 4-5 জন বরিষ্ঠ নেতা তাদের নিয়ে দল না, দলটা তো অনেকে আছেন। বাকিদের মধ্যে যে রেজিমেন্টারি একটা ফর্মুলা, সেটা অভিষেক ব্যানার্জি অনেকদিন ধরেই চেয়ে আসছে, সেটার কথাই তিনি বলেছেন, হয়তো আগামী দিনে হবে সেটা। আমাদের সবাইকে তো একটা ডিসিপ্লিনারি ওয়েতে চলতে হবে, বারবার সেই কথা বলছে। এবার ধরুন সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের যারা বহু পুরনো যারা নেতা আছেন, কিছু কিছু নেতা আছেন, তারা ক্ষেত্রে এক্সেপশনাল কেসেস হতে পারে, তারাও আমাদের অভিভাবকের মতনই আছে, সেটা তো মেনে চলতেই হবে, আমাদের সবাইকে মানতে হবে। তাহলে তো কোথাও তাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই থিওরাম, এইটা নাকি তাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন রকমের কোয়ালিশন হচ্ছে বা ঝগড়া হচ্ছে বা ঝামেলা হচ্ছে, বা সেটা কিন্তু নয়। আপনারা এটাকে দয়া করে হাইলাইট করবেন না যে এই জিনিসটার জন্য এই জিনিসটা হচ্ছে, তাই না? আজকে আমি আমার যেমন ধরুন এই যে উপনির্বাচন আগামী জুলাই মাসের 10 তারিখে হবে, সেখানে অন্তত একটা বিধানসভা মানিকতলা নিয়ে প্রচুর সমস্যা হয়েছে। প্রচুর সমস্যা মানে আমরা জানি যে সুপ্তি পান্ডে প্রার্থী হয়েছেন, শ্রেয়া পান্ডে হতে পারতেন, এরকম একটা শোনা গেছিল দীর্ঘদিন ধরে। সাধন পান্ডে নিজের শেষের দিকে শ্রেয়া পান্ডেকে নিয়ে সব জায়গায় ঘুরতেন, এটা সবাই জানে, দেখেছে। পরবর্তীতেও শ্রেয়া পান্ডে বিভিন্ন জায়গায় গেছেন, সুপ্তি পান্ডে হয়েছেন, সেটা নিয়ে একটা কোথাও একটা নিজেদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছিল। এরকমও শোনা গেছে যে ওখানে নাকি কুণাল ঘোষও প্রার্থী হতে পারতেন। 3টে নাম, সুপ্তি পান্ডে, শ্রেয়া পান্ডে এবং কুণাল ঘোষ,
তিনটা নাম উঠে এসেছে, একজন হয়েছেন। পরবর্তী সময় আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আপাতত সাংগঠনিক কাজে বিরতি নিয়েছেন। তিনি তার এমপি এরিয়া সেখানে তিনি এসেছেন, বিজয় সম্বোধনী করে গেছেন গত সপ্তাহেই। তারপর তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, একটা ছোট অপারেশন করে তিনি বাড়ি ফিরেছেন, কিন্তু আপাতত সাংগঠনিক বিরতি নিয়েছেন। কোথাও তো মানুষ এই গন্ধটাও পাওয়ার চেষ্টা করছে যে তাহলে কি কোথাও উপনির্বাচনে অন্তত মানে তোলার প্রার্থী পছন্দ হয়নি বলে তিনি বসে গেলেন। আমার এটা জানা নেই এই ব্যাপারে এরকম কোনো কিছু হয়েছে বলে, আমি তো জানি না। আছে ওই ব্যাপারটা তো মানে উত্তর কলকাতার ব্যাপার, সেক্ষেত্রে আমার না জানাটাই কথা। বা কানে অত জিনিস কানে নিয়ে তো আমাদের কানটাকে ফিল্টার করে রাখতে অনেক সময়। আচ্ছা, সব ঢোকালে তো ভেতরটা আবার হয়ে যাবে না। তো দক্ষিণ কলকাতা ব্যাপার হলে আমি কিছু বলতে পারতাম, উত্তর কলকাতা তো কিছু বলার নেই, আমি জানিও নেই ব্যাপারটা কিছু। খুব ভালো, দক্ষিণ কলকাতা নিয়ে কথা বললেন। আপনি থাকেন বেহালায়, আমি বেহালা নিয়ে কিছু প্রশ্ন করি। বেহালা এই মুহূর্তে অর্ধেক অংশের অভিভাবকহীন, কারণ বেহালা পশ্চিম তার এমএলএ নেই। কোথাও বেহালা একটু মানে বেহালাবাসী হিসেবে আপনার মনে হয় দুটো কথা আপনার বেহালা খারাপ আছে? না, দুটো কথা বলছি। একটা জিনিস, বেহালা পশ্চিম এমএলএ আছে না, আছে তো বটেই। এটা ভুল, আপনাকে স্বীকার করতে হবে, এটা আপনি ভুল বললেন যে এমএলএ নেই। এমএলএ আছে, এমএলএ আছে। এমএলএ থাকার মানেই যেটা বলতে চেয়েছি, নিশ্চয়ই সেটা আপনি বুঝতে পেরেছেন। খুলে বলুন, মানুষের পাশে থাকাটা তো এক জিনিস নয়। ঠিক, মানে ফিজিক্যালি আপনি এমএলএ ওখানে নেই, কিন্তু বেহালা পূর্বের যিনি এমএলএ রত্না চ্যাটার্জি মহাশয়া, তিনি তো সমানভাবে দুটোকে দেখে যাচ্ছেন। তার তো এদিকেও যেমন নজর আছে, ওদিকেও নজর আছে। তিনি বেহালা পশ্চিমের একজন কাউন্সিলরও, তো তিনি সেই অর্থে বেহালা পশ্চিমও দেখছেন, বেহালা পূর্বও দেখছেন। যা যার অসুবিধা সুবিধা তার কাছে গেলে এমন করণে যে সেইটা যদি না হতো তাহলে আজকের ইলেকশনের এই রেজাল্ট তো হতো না, তাহলে তো আমরা বেহালা পশ্চিমের মানুষের সমর্থন পেতাম না। আমাদের কাছে নাম না, আমাদের কাছে মেন জায়গাটা হচ্ছে মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জি। না মানে লিড পেয়েছেন তার মানে মানুষ ভালোই আছে, এটা কি জাস্টিফাই করানো গেল? মানুষের দিক থেকে বলতে পারি, এবার আমার দিক থেকে আমি কি করে বিচার করবো যে মানুষ যদি না সে পরিষেবা পেতেন বা যদি না তারা ঠিক মতো নিয়ে হতো, তারা কি ভোট দিত? আপনার কি মনে হয়? ঠিক, আমি এটার উত্তর আপনাকে দেবো। তার আগে একটা অন্য প্রশ্ন করি। ধরুন রত্না চ্যাটার্জি তিনি দুটোই দেখছেন, দেখা সম্ভব যদি হয়, বেহালা একটাই বিধানসভা হতে পারতো, তাহলে নির্বাচন কমিশন বেহালা পূর্ব পশ্চিম দুটো করে রেখেছে। না, বেহালাটা এটা তো সাংবিধানিক ব্যাপার, এখানে বেহালা পূর্ব পশ্চিম তো আলাদা আছে। কেন আছে? ইনি কেন আছে? তারপরে প্রয়োজন আছে বলে? হ্যাঁ, প্রয়োজন নিশ্চয়ই আছে। তো যেহেতু রত্না চ্যাটার্জির বাড়ি বেহালা পশ্চিমে, উনি বেহালা পশ্চিমের একজন কাউন্সিলর, আবার উনি বেহালা পূর্বেরও এমএলএ। যেহেতু এই একটা অনুভবের ঘটনা ঘটেছে, পার্থ চ্যাটার্জি যাই করে থাকুক তিনি জেলে আছেন, জায়গা ফাঁকা আছে। রত্না চ্যাটার্জি যে কাজটা, আমি যতদূর তাকে চিনি, তিনি যে সময়টুকু দিতেন তার মানে ডবলেরও বেশি সময় উনি তারপর থেকে দিয়ে আসছেন এই দুটো বিধানসভার ক্ষেত্রে প্যারালাল। আমি দেখেছি। যদি পশ্চিমে তিনি দেন তার মানে সেটা তো পূর্ব থেকে কিছুটা নিয়ে তো দিতে হবে না, তিনি সেই যে সময়টা তিনি 5 ঘন্টা বা 6 ঘন্টা যেটাই আমি দেখেছি, সেই জায়গাটায় রত্নাদিকে এখন রাত্রি 2টো অব্দি কাজ করতে দেখি আমি। এটা আজকে না, পার্থ চ্যাটার্জির যেদিন 23শে জুলাই জেল হয়েছিল তারপরের থেকে আমি পার্সোনালি দেখেছি, এবং তার উদাহরণ আপনাকে দেখলে আমি প্রমাণও দেখাতে পারি। তাহলে আপনি দলকে বলবেন যে একটা বেহালার একটা সিট হলেই চলে, দুটো দরকার নেই? নিশ্চয়ই নিতে পারছে, একটা জায়গা অব্দি সে করতে পারবে। ধরুন সে 2 বছর হলো বা 3 বছর হলো, সে দেখছি, বা তার পক্ষে তো থ্রু আউট লাইফ এটাকে চালানো সম্ভব না, যেহেতু দুটো বিধানসভা দুটো আলাদা আছে, যেখানে একটা এতগুলো কাউন্সিলর আছে আর একটা অতগুলো কাউন্সিলর আছে, সবাইকে তো সমানভাবে তার সার্ভিস দেওয়াটা তো সম্ভব। কিন্তু ফর দ্য টাইমিং যেটুকুনি দরকার যাতে মানুষের কোনো না কোনো প্রবলেম হয়, সেই জন্য তিনি আমি দেখলাম, আপনাকে বললাম তো রাত্রি 2টো অব্দি রত্না চ্যাটার্জির বাড়ি খোলা থাকে, আমি দেখেছি, আমার সঙ্গে কথা হচ্ছে। সেটা কেন? শুধুমাত্র এই এত বড় স্প্যানে কাজ করার জন্য। হয়তো ওখানে বলবি রত্নাদিকে এখানে দেখতে পাচ্ছি না, ওখানে দেখতে পাচ্ছি না, ওখানে যাননি। আপনি বাড়িতে বসে রত্না চ্যাটার্জি যে কাজটা দুটো বিধানসভার জন্য করে যাচ্ছেন, নিঃশব্দে করে যাচ্ছেন, তার জন্যই আজকে এই রেজাল্টের কাম আউট।
মানে আমি এটা বলতে পারি, কথা শুনে যেটা মনে হলো, আমি এটা বলতে পারি যে বেহালাবাসীর সুবিধে হলো কি অসুবিধে হলো সেটা আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু এটা বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেসের সুবিধে হলো এরকম একজন সহসভাপতিকে পেয়ে গিয়ে, কারণ তিনি যেভাবে ডিফেন্ড করলেন ব্যাপারটাকে, আর সেটা কোথাও দল ঠিক লক্ষ্যে বোধহয় সহসভাপতি করেছে, আগামী সময়ে বোধহয় সেটা দলের পক্ষে একটা ভালো অ্যাসেট হতে যাচ্ছে, এটা আমার মনে হয়েছে আর কি। তো যাই হোক, মানে আমি একমত, তো আমি এটা বললাম। সেটা দেখুন, আপনি বললেন আপনার ব্যাপারে, আমি আমার জাজমেন্ট নিজে কি করে করবো, কিন্তু যে কাজটাই হোক না কেন, সে আপনিও যদি আমাকে কোনো কাজ দেন, এই যে ইন্টারভিউ দেওয়ার একটা কাজ দিয়েছেন, এটাও ভালোভাবেই করছি। হ্যাঁ, সেটা করছেন। তো বেহালাতে 2026-এ ভোট আসবে, দুজন প্রার্থী হবেন, একজনের সামলানো যাবে না। নিশ্চয়ই। হ্যাঁ, জানি না নির্বাচন কমিশন এই শুনে এরকম না করে যে বেহালা আবার একটা করে দেয়। হ্যাঁ, যদি দুটো হয় তাহলে একটা জায়গা তো ফাঁকা, নিশ্চয়ই জেল থেকে পার্থবাবু লড়বেন না। তাহলে কি হতে পারে? আপনি সহসভাপতি বেহালা থেকে, নিশ্চয়ই দল আপনার কাছেও জানতে চাইবে, নিশ্চয়ই দেবাশিস কুমার তার কাছে জানতে চাইবে, কিন্তু দেবাশিস কুমার বোধহয় আপনার উপর কিছুটা বেশি ডিপেন্ড করবেন, কারণ আপনি বেহালারই। আপনি কি বলবেন? এটা তো সম্পূর্ণ আপনাকে আমি প্রথম এতেই বলে দিলাম যে কে প্রার্থী হবেন না হবেন, সে কাউন্সিলর হোক, এমএলএ হোক, এমপি হোক, সম্পূর্ণভাবে ঠিক করেন হচ্ছে আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর বাইরে গিয়ে কেউ কোনোভাবে তার না, সেটা কিভাবে করেন? সাজেশন চান তো? হ্যাঁ, নিশ্চয়ই সাজেশন। তাহলে সেটা জিজ্ঞেস করলাম যে আপনি কি মত দেবেন? আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে বেহালা পশ্চিমে মানে একটি জায়গা ফাঁকা আছে, কে প্রার্থী হতে পারে, আপনি সহসভাপতি এবং আপনি বেহালাতেই থাকেন, একদম নিশ্চয়ই দল আপনাকে জিজ্ঞেস করবে যে বেহালা থেকে কে হতে পারে, আপনি কি বলবেন? এখনো যদি আমাকে জিজ্ঞাসা করে বা আমার অভিমত নেয়, যে আমি দেখেছি বা করেছি যে দুজন প্রার্থী হওয়ার যোগ্য বা তারা অনেকভাবে বেহালা পশ্চিম থেকে করতে পারছেন, এক অভিজিৎ মুখার্জি, এক অঞ্জন দাস। তবু আমি বলবো অভিজিৎ দার তো বয়স হয়েছে, জানি না বলাটা ঠিক হবে কিনা, কিন্তু আমি আমার ব্যক্তিগত মত পোষণ করছি, অঞ্জন দা হলে ভালো। অঞ্জন দা মানে বেহালা পশ্চিম থেকে অনেক সাংগঠনিক ভাবে ধরে রেখেছেন, এটা একদম, এটা আমি আমার মানে ব্যক্তিগত বলছি, এটা আমার মানে দল যে শুনবেই বা দলের যে এটা সেটা না, কিন্তু অঞ্জন দা আমি বলছি বেহালা পশ্চিমের রাইট নাও ফার্স্ট চয়েস। কালকে ডেটে কি হবে সেটা আমি জানি না। একটু ঘুরিয়ে প্রশ্ন করি, ধরুন রত্নাদি, আপনি বলছেন যে আপনি নিজে দেখেছেন রাত 2টো অব্দি রত্নাদি কাজ করছেন। একদম দেখেছি, ভেরি রিসেন্টও দেখেছি। খুব ভালো কথা। এবার এরকম তো হতেই পারে যে রত্নাদি বললো যে আমি 131-এর কাউন্সিলর, যেটা পশ্চিমে পড়ে, পশ্চিমটা আমার বাড়ির কাছে, আমি নিজে পশ্চিমে থাকি, তা আমাকে পশ্চিমে দিয়ে দেওয়া হোক, পূর্বটা ফাঁকা হয়ে যাক। তারা ন্যাচারালি অভিজিৎ দা বা অঞ্জন দাস তারাও সব পশ্চিমেই থাকেন, সেক্ষেত্রে পূর্ব যদি ভাবা হয় এবং আপনাকে জিজ্ঞেস করা হয় যে পূর্বে কে হতে পারে, কার নাম বলবেন? দেখুন, পূর্বে যদি আমি এইটা ডিফার করছি, এমন নয় যে অঞ্জন দা পূর্বে দাঁড়াতে পারবে না বা এরকম কথা আমি বলছি, হতেই পারে, ঠিক আছে, অঞ্জন দা দাঁড়াতে পারবে, কিন্তু হতে পারে। পূর্বের ক্ষেত্রে যদি আমার মত বলেন, সেক্ষেত্রে ফার্স্ট চয়েস হবে, আমি বলবো আমার ব্যক্তিগত মত এটা, তারক সিংয়ের টিকিট দেওয়া একটা ঠিকঠাক লোকের আন্ডারে বলবো। আর সেকেন্ড চয়েস বললে সুশান্ত ঘোষ বোয়ারা। আচ্ছা, কোথাও নিজের নাম রাখছেন না? আমি সে জায়গায় কোথায়, আপনি কি আমাকে মানে হয় স্বপ্ন দেখাচ্ছেন, নয় ভুল বোঝাচ্ছেন কিছু একটা। আমার জায়গায় আজকে আমি সবে আমার রাজনৈতিক কেরিয়ার অফিসিয়ালি শুরু করেছি, এখন কোথায় এমএলএ কোথায় নেই, আমাকে দল যা বলবে সেইটাই। সে তো দেখুন অত্যন্ত অল্প বয়সে দেবাংশু ভট্টাচার্য জীবনে কোনো নির্বাচনে লড়েনি, যে সরাসরি এমপি ভোটে টিকিট পেয়েছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে তো হতেই পারবে, যে কেউ হতে পারে, এরকম তো হওয়ার নেই এরকম নয়। দল দেখবে কে কাজের, এটা ভালো কাজ করছে, এটা তো কে কাজ করতে পারে ঠিক, এটা পুরোপুরি দলের উপরে নির্ভর করে। আমি তো আগেই বললাম, আপনি আমাকে জাস্ট বললেন যে আমার, আমরা আড্ডা মারছি, এই আলোচনা হতেই উঠে আসতেই পারে, আপনি আপনার মত দেবেন, আমি আমার মত বলবো, তাহলে আমি পেলে আমি খুশি হবো না? নিশ্চয়ই হবো। আমি এমন তো নয় যে আপনার কাছে আমি
অকপট স্বীকার করছি। আমার সামনে এক, পিছনে এক, বাইরে এক, এটা আপনি পাবেন না। আপনাকে তো বললাম, আমি যদি আমাদের অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি বলেন বা আমার উপরে আস্থা রাখেন, তাহলে কি আমি খুশি হবো না? না বলবো না, নিশ্চয়ই খুশি হবো। হ্যাঁ, মানে 100% খুশি। মানে কিন্তু আমার জাজমেন্ট, আমার দিক থেকে বললেন, আমার কোনো যোগ্যতাই নেই সেই জায়গায় পাওয়ার। কেন? কারণ আমি সবে শুরু করেছি, এখন তো অনেক রাস্তা বুঝতে হবে, জানতে হবে, করতে হবে। এই সত্ত্বেও যদি দল বলে, না, আপনি বলছেন যে জানতে হবে, বুঝতে হবে, অনেক রাস্তা এগোতে হবে। Exactly. রাজনীতি মানে তো মানুষের পাশে থাকা, সেটা তো আপনি 2001 থেকেই করছেন। মানে আর কি বোঝার কথা বলছেন? সাংগঠনিক ব্যাপার বা মানুষের পাশে থাকা, সেবা করা, এই ব্যাপারে হয়তো আমি মোটামুটি আমার যা জাজমেন্ট, আমি ভালোই কাজ করি। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার বা সেই জায়গাটা বোঝা বা জানা বা মানে সেই একদম রাজনীতির কোর লেভেল থেকে যারা হয়তো এখনো পর্যন্ত রপ্ত করে উঠতে পারেনি। আমি আমার জাজমেন্ট আপনাকে বললাম। বিধানসভার ভোটের কথা আমি বলছি। আমি যদি 2021-এর কথা ভাবি, 2021-এ এমন অনেক প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের, জিতেওছেন, তারা জীবনে রাজনীতিটাই করেনি। আপনি 2001 থেকে রাজনীতিটা করছেন। আপনাকে আমি তখন বললাম, এখনো বলছি, যদি আমাকে দল সেই রকম কোনো সার্কামস্টেন্সেসে বলে বা আমাকে সেই কাজ করতে, আমি নিশ্চয়ই চেষ্টা করবো আমার 100% দিয়ে সেটাকে ফুলফিল করা। উদাহরণ তো সব জায়গায় আছে, সেটা তো কোনো বড় কথা না। কিন্তু যেটা হওয়ার দরকার বা যেটা হলে বেমানান হবে না, আমি সেইটাই আপনাকে বেলা পূর্ব পশ্চিমে বললাম। 2021-এ পৌরসভা ভোটে আপনার 121 থেকে আপনি দাঁড়াতে চেয়েছিলেন, এটা একটা সময় হয়েছিল যে আপনি মত প্রকাশ করেছিলেন যে আমি দাঁড়াবো তৃণমূলের টিকিটে বা যেভাবেই হোক আমি দাঁড়াবো। সেই সময় তো খুব ইচ্ছা ছিল আপনার টিকিট মানে মানুষের পাশে থাকার জন্য। হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো বললাম আপনাকে, আমার তখন থেকে ইচ্ছা ছিল যে একটা প্ল্যাটফর্ম পাওয়ার, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মানুষের পাশে রাখবো, সেবা করবো, যে গভর্নমেন্টের একটা সাপোর্ট থাকলে আরো বেশি করে সুবিধা হয়। সেই জন্য আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম। তো যে ক্ষেত্রে হোক, যেভাবেই হোক, সিনিয়রিটির দিকেই হোক বা এতেই হোক, আমার জায়গায় রূপক গাঙ্গুলি যথেষ্ট সিনিয়র লোক। 90 সালে একবার টিকিট পেয়েছিলেন, তারপরে এবার পেয়েছেন। অত্যন্ত ভালো মানুষ। তো তিনি পেয়েছেন। আপনি বলছেন ভালো মানুষ, আপনার সাথে সমাজের সম্পর্ক ভালো না, সেটা কি রটনা না এটা সত্যি? একটা দেখুন, সম্পর্ক ভালো না বলতে কি ব্যাপারে সম্পর্ক ভালো না? সে তার কাজ করে, আমি আমার কাজ করি, সম্পর্কে কি আছে? তার সাথে তো আমার বৈবাহিক সম্পর্ক নয় যে ভালো আর খারাপ ডিপেন্ড করবে, নিশ্চয় না। তো সে তার কাজ করে, আমি আমার রাজনীতি তো ভাই ভাই সম্পর্ক, রাজনীতি একটা পরিবার, ভাই ভাই সম্পর্ক। কে বলেছে আমাকে রাজনীতিটা একটা পরিবার, ভাই ভাই সম্পর্ক? এটা কখনো হতেই পারে না। রাজনীতিতে সব থেকে বেশি মতানৈক্য থাকে। তার মধ্যে এই নয় কি যে ওর সঙ্গে রিলেশন ভালো না, ওর সঙ্গে ওর সম্পর্ক ভালো না, ওর সঙ্গে। আমি তো আপনাকে এখানে বলছি, সেবারও যদি আমি ধরুন 121 নম্বর ওয়ার্ডে টিকিট পাই, কিন্তু যোগ্য ব্যক্তি টিকিট পেয়েছে। উনি 90 সালে ওনাকে মমতা ব্যানার্জি টিকিট দিয়েছিলেন, তখন কংগ্রেসের টিকিট ছিলেন। তো উনি সেবার হেরে গেছিলেন, যাই হোক, তখন তো সেই ছিল না বলে। তো এবার অত দিনের একজন রাজনীতিবিদ, তার যে পরিপক্কতা, তার যে সেটা থেকে দল নিশ্চয়ই গেইন করেছে, 121 গেইন করেছে। আমি ধরুন সমাজসেবা করেছি বা আমি 121-এর সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি, সবকিছু করেছি, কিন্তু আমার ওই রাজনৈতিক পক্ষতাটা ছিল না, এখনো নেই। তো সেক্ষেত্রে সেই রূপকটা সেইটা আছে, রাজনৈতিক পক্ষতা আছে, কূটনীতি উনি জানেন, ভালো বোঝেন, রাজনীতিও ভালো বোঝেন। এই ব্যাপারটা আমার থেকে হয়তো রাজনৈতিক দিক থেকে উনি এগিয়ে আছেন। কিন্তু আমি মানুষের পাশে থাকি, মানুষের সেবা করি, মানুষের সমর্থনও আমার তরফেই আছে বলে আমার মনে হয়। তো দুজনকেই দল সেইভাবে কাজে লাগিয়েছে, ওনাকেও লাগিয়েছে, আমাকেও লাগিয়েছে। বিধানসভা ভোটের বদলে পরের পৌরসভাতেও যদি টিকিটের প্রশ্ন আসে, দল জানবেন, নেত্রী জানবেন, অভিষেক ব্যানার্জি জানবেন যে কাকে ওনারা দাঁড়া করাবেন, কাকে দেবেন, কাকে না দেবেন। যাকেই দেবেন না কেন, আমি বলবো ভালোই দেবেন, খারাপ দেবেন। আমাকে যদি দেন, যদি মনে করেন, তাও ভালো হবে। রূপক গাঙ্গুলি যদি স্ট্যান্ডিং কাউন্সিলর আছে, ওনাকে দেন, ভালোই কাজ করছেন। আমি তো বলছি না, রূপক গাঙ্গুলি যথেষ্ট ভালো কাজ। 121 নম্বর ওয়ার্ডের মানুষ হ্যাপি আছে, এটা আমি বলতে পারি আপনাকে। তো উনি দাঁড়ালো, আবার আমি দাঁড়ালো, কোনো ব্যাপার না। আমাদের দল একটা সিস্টেমেটিক ওয়েতে এগোচ্ছে এবং 26 অব্দি আপনি এটা কনফার্ম থাকুন যে ডিসিপ্লিনারি ওয়েতে তৃণমূল কংগ্রেস অনেক বেশি কার্যকরী হবে এই জিনিসগুলো। এই যে আপনাদের মতো অনেক সো কল্ড বলবো তরুণ বা নবীনরা উঠে আসছেন রাজনীতিতে,
গোটা রাজ্য জুড়েই উঠে আসছেন। আপনি কলকাতায়, দক্ষিণ কলকাতায় আছেন, আমি যদি দক্ষিণ কলকাতার পাশে দেখি দক্ষিণ 24 পরগনা, এটাও দক্ষিণ কিছুটা পার্ট, মানে প্রচুর নবীন ছেলেপুলেরা তারা কাজ করছেন, রাজনীতিতে ছুটে এসছেন, তরুণ রক্ত, তাজা রক্ত। এটা কি কোথাও রাজনীতির জন্য নতুন করে কোনো ঢেউ তুলবে? দেখুন, নতুন তো আসতেই হবে। আপনার যারা রাজনীতি বহুদিন ধরে করছেন তাদের যে ব্রেন বা তাদের সেটা তো আমরা দলের হয়ে তারা সেটা তো কাজে লাগবে, কিন্তু নতুনদের শারীরিক ক্ষমতা যেটা, সেটা সেই শারীরিক ক্ষমতাটা তো কিছুটা হলেও বেনিফিটেড হবে সেই জায়গায়। আপনি আপনার যদি 70 বছর বয়স হয়, আপনি যে কাজটা করতে পারবেন একজন 40 বছরের যুবক সেই কাজটা তার থেকে অনেক বেশি টাইম দিয়ে তার শারীরিক ভাবে সে দক্ষতার সঙ্গে কাজটা করতে পারবে। আবার আপনার যে ব্রেন, সেই ব্রেনটা হয়তো তরুণ প্রজন্ম যারা 40 বছর তাদের মতো পরিপক্ক ব্রেন হবে না। তো দুটোর কম্বিনেশন ঘটাতে হবে, এটা আমার ব্যক্তিগত মত। 2026-এ কি হতে পারে, তৃণমূলের ফলাফল কি হতে পারে? একদম শেষে চলে এসেছি আমরা এই আড্ডার। 2026-এ বিধানসভা ভোটে কিরকম ফলাফল হতে পারে দক্ষিণ কলকাতা থেকে? 7টা বিধানসভায় জিতবো আমরা। আগের থেকে লিড আরো অনেক বেশি হবে। এখনকার যা মানুষের যে উত্তেজনা, মানুষের যে ভাবনা, মানুষের যেটা মানুষ দিয়ে এসেছেন, এই যদি এটা বজায় থাকে বা আমরা এটাকে আরো ভালো করে সুন্দরভাবে গোছাতে পারি, তাহলে আপনি ধরুন আমরা 230টা আসন পেতে পারি। মানে এটা হওয়ার জায়গা আছে মানে 100%। দেখা যাক আগামী সময়ে 2026 বিধানসভা খুব বেশি দিন নেই। দেবজিৎ বাবু বলছেন যে 7টা বিধানসভা 7টাই পাবেন, সেটা সম্ভাবনা ডেফিনেটলি জোরালো। কিন্তু 230 হবে কি, 230টাও পার করে যাবে না তার থেকে কিছু কম হবে, সেটা তো সময় বলবে। আমরা সেই সময়ের প্রত্যাশায় থাকবো। তবে এটা বলতে পারি যে এই 20 তারিখের যে আড্ডা, লোকসভা ভোট, তার রেজাল্ট, তার পরবর্তী যে আড্ডা, আপনাদের নিশ্চয়ই একটু অন্যরকম সুলুক সন্ধান দেবে। নিশ্চয়ই আপনারা চোখ রাখবেন সংকেত মিডিয়ার পর্দায়। আমি একদম শেষ করে দেবজিৎ বাবু, আপনার রাজনৈতিক জীবনে নতুন যে পালকটা জুড়েছে সাথে শুভেচ্ছা রইল। আশা করবো আগামী দিনে আপনি আরো অনেক দূর পথে এগোবেন, ভালো কাজ করবেন এবং সবার উপরে মানুষের পাশে থাকবেন, এটা প্রত্যাশা করব। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এবং আপনাদেরকেও আমি অনুরোধ করছি, যারা মিডিয়ার লোক আছেন, সবাই আপনারা আছেন, শুধু যে রাজনীতিবিদ বা এদের ইন্টারভিউ নেওয়া বা এদের করা সেটা তো আছেই, আপনাদের পার্ট অফ জব। আপনারা পারলে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের যে নিডটা, তাদের যে সেটাকে একটু সমাজের কাছে তুলে ধরুন, যাতে আমাদের মতন যারা রাজনীতি করে বা একটু চেষ্টা করি মানুষের পাশে থাকার, তাদের ক্ষেত্রে সুবিধা হবে। যদি আপনারা একটু আপনাদের এই গসিপ আলোচনা ঘন্টাখানেক এইসব থেকেও ঘন্টাখানেক মানুষের পাশে একটা প্রোগ্রাম করতে পারেন, যে মানুষের জায়গায় জায়গায় গিয়ে তাদের কি নিড সেটা জানতে পারলে আমাদের সুবিধা হবে। খুব ভালো প্রস্তাব। একেবারে এই প্রস্তাবটাকে আমরা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রাখলাম এবং নিশ্চয়ই আমরা এটা নিয়ে মাথা ঘামাবো। এবং উনি যে কথাটা স্টুডিওয়ে বলে গেলেন, আমরা দেখব এই কাজ করে যেখানে যেখানে যা সমস্যা সেইগুলো ওনাদের মতো মানুষের কাছে তুলে ধরবো এবং ওনাকেও সরাসরি আমরা বলবো। কোথাও কোনো সমস্যা পেলে আশা করব উনি ফেরাবেন না। উনি মানুষের পাশে আগে থাকতেন বলেছেন, পথ পাওয়ার পর অনেক সময় বদলে যায়, তো উনি যে বদলাবেন কি বদলাবেন না, উনিও মানুষের পাশে তারপরেও থাকবেন কিনা, নিশ্চয়ই এই স্টুডিও থেকেই এই খবরও আপনাদেরকে দেবো যে উনি মানুষের পাশে কিভাবে থাকলেন। তাই তো? একদম। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আবার অন্য কোনো দিনে ওনার সঙ্গে আমরা আবার হয়তো বসবো এবং তার মধ্যখানে মানুষের পাশে উনি কিভাবে থাকছেন সেই খবরও আপনাদেরকে নিশ্চয়ই দেবো। তার মধ্যে আপনারা সংকেত মিডিয়ার পর্দায় চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Subscribe our channel. Press the bell icon.